প্রিয় সচেতন সুনাগরিক ব্যক্তিগণ, আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করা হলো। আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনাদের এবং আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলেই শুনবেন। আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম, যেখানে প্রশ্ন করা হবে সেই সব বিষয় নিয়ে যেগুলো নিয়ে বছরের পর বছর ধোঁয়াশা তৈরি হয়েছে, যেখানে গণতন্ত্রের কথা বলা হয় কিন্তু জনগণের মতকে ভয় করা হয়, যেখানে সংবিধানের কথা বলা হয় কিন্তু জনগণের অধিকার বারবার সংকুচিত হয়, যেখানে রাষ্ট্রের মালিক জনগণ বলা হলেও বাস্তবে ক্ষমতা ঘুরে ফিরে কিছু পরিবার বা কিছু গোষ্ঠী আর কিছু প্রভাবশালী বলার মধ্যে সীমাবদ্ধ থেকেছে, যেমনটা হচ্ছে গিয়ে বড় বড় আমলাতন্ত্র, এবং তারাই হচ্ছে গিয়ে এই বাংলাদেশের নব্য রাজাকার। এই যে আমলাতন্ত্র, এদের দ্বারাই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশি চক্রান্তের শিকার হয়েছে, বিদেশি খেলার পুতুল হয়েছে এবং গোপন চুক্তি এদের মাধ্যমেই হয়েছে। কেন এই আমলাতন্ত্রগুলি বা সচিবালয়ের সচিবগুলি যে সরকারি ক্ষমতায় এসেছে সে সরকারই তাদেরকে উল্টা সিধা বুঝিয়ে বিভিন্ন ধরনের ব্যাপার হচ্ছে, এই যে আপনার গোপন চুক্তি, এরপর হচ্ছে বিদেশি রাষ্ট্রের খেলার পুতুল সাজিয়েছে বাংলাদেশকে। অনেক সময় গোপনে গোপনে এরা বিদেশে যায়, বিদেশে গিয়ে গোপন চুক্তি করে আসে বাইরের রাষ্ট্রের সাথে। এরা হচ্ছে মানে সভ্য সমাজের রাজাকার বা সভ্য যুগের রাজাকার, সভ্য যুগের দেশদ্রোহী এই সমস্ত আমলাতন্ত্র। রাজনৈতিক ব্যক্তি থাকে 5 বছর, কিন্তু এই আমলারা থাকে একদম রিটায়ারমেন্টের আগ পর্যন্ত। তার মানে এরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস। এদেরকে রুখতে হলে একমাত্র গণভোট অধ্যাদেশের মাধ্যমে আর হচ্ছে নতুন সংবিধান রচনা করার মাধ্যমে এদের কবর রচনা করা সম্ভব। এছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন। বারবার বলা হয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, সে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। আসলে কি তাই? না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন গণতন্ত্র সেটা? জনগণ গণতন্ত্র নাকি রাজনৈতিক পরিবারের পালাক্রমে ক্ষমতা ভোগের গণতন্ত্র? সত্যি যদি জনগণ ক্ষমতার বিশ্বাস থাকতো তাহলে গণভোট অধ্যাদেশ বাতিল করা হলো কেন? সংবিধান সংস্কার যে পরিষদ গঠন করা হলো না কেন? নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল সেটা করা হলো না কেন? যেহেতু আপনারা দেখেছেন 69% গণভোটে জয়ী হয়েছে এই গণভোট, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের কোনো মূল্যই নেই। কিন্তু বিএনপি চাচ্ছে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু বাংলাদেশের মানুষ চাচ্ছে গণভোট সহকারেই জুলাই সনদ বাস্তবায়ন। জনগণের প্রত্যক্ষ মতামতকে সামনে আনার বদলে কেন আবার পুনরায় ক্ষমতাকেন্দ্রিক কাঠামোকেই আঁকড়ে ধরা হলো? যখন জুলাই সনদ অনেক সময় বিএনপির 31 দফার মধ্যে সাংঘর্ষিক হয়ে গেল, তখনই মানুষ বুঝে গেছে সমস্যা গণতন্ত্রে না, সমস্যা হচ্ছে ক্ষমতার হিসাবে পরিবারতন্ত্রে। কারণ জনগণের ক্ষমতায়ন মানে পূর্ণ রাজনৈতিক ব্যবসায় ধাক্কা লাগায়। কারণ এই জনগণের মতামত কথা মুখে বলা হলেও বাস্তবে জনগণের সিদ্ধান্তকেই বাইরে রাখাটাই এই সমস্ত রাজনৈতিক দলরা নিরাপদ মনে করে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, গণভোট এত ভয় কেন? জনগণ যদি সত্যি রাষ্ট্রের মালিক হয় তাহলে জনগণের সরাসরি মতামত নেওয়ার ব্যবস্থাকে বাতিল করা হয় কেন? জনগণের উপর আস্থা নেই নাকি জনগণকে বিশ্বাস করলে পুরনো রাজনৈতিক নাটক ভেঙে পড়বে, পুরনো সাম্রাজ্যবাদ ভেঙে লুটিয়ে মাটির সাথে মিশিয়ে যাবে? এটাই কি আপনাদের ভয়? কেন বাতিলকৃত অধ্যাদেশগুলি নিয়ে জাতীয় উন্মুক্ত বিতর্ক হলো না? কেন এই সমস্ত বাতিলকৃত অধ্যাদেশ নিয়ে জনসম্মুখে কোনো প্রেস ব্রিফিং করা হলো না? এই যে বাতিলকৃত অধ্যাদেশ সেগুলি তো জনবান্ধব ছিল, তাহলে কেন বিএনপি এই জুলাই বিপ্লবের যে বাতিলকৃত অধ্যাদেশগুলি নিয়ে কেন জাতিকে পরিষ্কার করলো না? কেন জনগণকে বোঝানোর বদলে সব কিছু দলীয় ব্যাখ্যায় শেষ করে দেওয়া হলো? বাংলাদেশে এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে সংবিধানকে ব্যবহার করা হয় শুধুমাত্র ক্ষমতার ঢাল হিসেবে। আপনারা সকলেই জানেন 72 সালের সংবিধান এটা কোনো সংবিধান না, এটা হচ্ছে দলীয় সংবিধান, দলকে টিকিয়ে রাখার একটা গ্রন্থ। এই গ্রন্থের মাধ্যমেই দলকে টিকে থাকে, আর এই জন্যই আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলই এই সংবিধানকে আঁকড়ে ধরে রাখতে চায়। কেন এই সংবিধানের মধ্যেই তাদের দলের রক্ষা কবচ নিহিত। প্রশ্ন হচ্ছে, সংবিধান কি জনগণের অধিকার রক্ষার জন্য নাকি রাজনৈতিক গোষ্ঠীর নিরাপত্তা বলয় হিসেবে?
যদি এই কাঠামো এত নিখুঁত হয় তাহলে বিচারহীনতা দিন দিন বাড়ছে কেন? কেন প্রশাসনে দলীয়করণ থামছে না? কেন যেই দল যায় সেই দলই তাদের দলীয় লোক নিয়ন্ত্রণ করে, দলীয় লোক নিয়োগ দেয়? এর ফলে দেশের 54 বছর ধরে অদক্ষদের শাসন আমরা দেখেছি। প্রতিটা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে অদক্ষরা বসেছে। কেন নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন থেকে যায়? এবং কি 17 বছর আওয়ামী লীগও এই নির্বাচন নিয়ে অনেক ধরনের কারচুপি করেছে এবং 26 সালে এসেও বিএনপি এই ভোটের কারচুপি করেছে এবং ভোট ইঞ্জিনিয়ারিং করেছেন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। কেন জনগণ কেন ভাবে যে ভাইরাল না হলে বিচার মেলে না? এটাই কি রাজনৈতিক সংস্কৃতি? একজন মানুষ থানায় গেলে হয়রানি হতে হয়, যে সরকারই যায় সেই সরকারের থানা সকল প্রতিষ্ঠান তাদের হয়ে যায়। সে যে দল করুক না কেন সেটা বিষয় না। কেন যেই দল যায় সেই দলের বিচার ছাড়া অন্য দলের বিচার নেয় না এবং সাধারণ মানুষের বিচার পর্যন্ত নেয় না যদি সেটা দলের বিপক্ষে যায়। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, এই 2-3 দিন আগে বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপির ছাত্র দল এবং যুব দল মিলে আক্রমণ করে, সেক্ষেত্রে থানাতে তাদের মামলাটাও নেয়নি। কেন এই দ্বিচারিতা? বুঝলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব, তার মুখে লাগাম নেই, ঠিক আছে, কিন্তু সে বাংলাদেশের নাগরিক। সে মামলা নেওয়ার ইখতিয়ার রাষ্ট্রের প্রতি, সে এটা ডিজার্ভ করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই থানা তার মামলাটাও নেয়নি। ধিক্কার জানাই এই সমস্ত স্বৈরাচারী ব্যবস্থাকে। স্বৈরাচারী ব্যবস্থা দলীয়করণ হলেই শুধুমাত্র সে বিচার পাবে, আর দলীয়করণের বাইরে থাকলে সে বিচার পাবে না। এই ধরনের রাজনীতির সংস্কৃতিকে ঘৃণা জানাই। এই সমস্ত বাটপাট টাউটার রাজনীতিবিদদের মুখে চপেটাঘাত। কিন্তু প্রভাবশালী কারো ফোন যদি যখন থানায় যায় তখন ঠিকই তাদের দরজাটা খুলে যায়। আদালতে বছরের পর বছর ঘুরতে থাকে, তাদের বিচার হয় না। আপনারা কি দেখতে পান না যে সাধারণ গরিব মানুষ তারা কোথায় যাবে বিচারের জন্য? বছরের পর বছর ঘুরতে হয় এবং বিচারের জন্য তাদের ভিটে মাটি সব বিক্রি করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বিচার আজ পর্যন্ত কোনো মানুষ ঠিকভাবে পেয়েছে কিনা তাতেও সন্দেহ আছে। বিচার একমাত্র তারাই পায় দলীয়করণ এবং যার টাকা আছে। এই সংস্কৃতির বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। সেই জন্য গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ এবং নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়ন চায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভিডিও ভাইরাল হলে রাতারাতি নড়াচড়া দিয়ে বসে সকল বিভাগ। আর যখন ভাইরাল হয় না একটা মানুষের বিচার, তখন সে আর বিচার পায় না। তাহলে কি আইনের চোখ বাঁধা, নাকি আইনের চোখ খুললেই শুধু ট্রেন্ডিং হ্যাশট্যাগ লাগে? আপনারা জানেন হাদি ভাইয়ের বিচার এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত রাষ্ট্র নীরব। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীকরণ শেষ পর্যন্ত জনগণকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেয়। বাংলাদেশ সেই বাস্তবতা এখন স্পষ্ট। নির্বাহী বিভাগ হাতে এত ক্ষমতা, এত কেন্দ্রীকরণ করা হয় যে সংবিধান, বিচার, প্রশাসন সব ধীরে ধীরে প্রভাব বলয়ে ঢুকতে থাকে। ফলে জনগণ কাগজের রাষ্ট্রের মালিক হলেও বাস্তবে তার প্রভাবশালী দর্শক। সবচেয়ে বড় সাংঘাতিক বিষয় হলো প্রশাসন। যে প্রশাসন জনগণের সেবক হওয়ার কথা ছিল, সেটা ধীরে ধীরে দলীয় আনুগত্যের যন্ত্রে পরিণত হয়েছিল। যে প্রশাসনকে বলা হয় পাবলিক টু সার্ভেন্ট, কিন্তু সেই প্রশাসনকে বলা হচ্ছে সার্ভেন্ট টু পলিটিক্যাল পার্টি। ক্ষমতা বদলালেই প্রশাসনের রং বদলে যায় না কেন? কেন প্রতিটি সরকার নিজেদের অনুগত্য লোক বসাতে ব্যস্ত থাকে? কেন মেধা ও নিরপেক্ষতার চেয়ে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তাহলে প্রশাসন কি রাষ্ট্রের নাগরিক? প্রশাসন কি তাহলে রাষ্ট্রের নাকি ক্ষমতাসীন দলের? আর মিডিয়ার কথাটাই আমরা একটু ধরি। রাষ্ট্রের দর্পণ যদিও বলা হয় সংবাদ মাধ্যমকে, কিন্তু বাস্তবে কি হয়েছে? এক এক দল ক্ষমতায় এসে এক একভাবে মিডিয়াকে তাদের নিজেদের ভাবে ব্যবহার করে। কোথাও ভয়, কোথাও চাপ, কোথাও মালিকানা, কোথাও বিজ্ঞাপনের রাজনীতি এবং মিথ্যা বয়ানের মাধ্যমে সেটা জনগণকে দেখানো হয়। দেখেছেন যে 24 বিপ্লবের পর সার্জিস এই খেয়েছে, অত টাকা খেয়েছে, এত কোটি খেয়েছে, হাসনাত আবদুল্লাহ এইটা করেছে, ওইটা করেছে, সার্জিস অবৈধভাবে সই স্বাক্ষর করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এগুলো মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে এই সংবাদ মাধ্যমেই। এই সংবাদকর্মীরাই দেশের বড় সন্ত্রাস হচ্ছে সংবাদ মিডিয়া। এই মিডিয়াগুলোই অর্থাৎ ভালো মানুষকে খারাপ বানিয়ে দিচ্ছে, খারাপ মানুষকে ভালো বানিয়ে দিচ্ছে। এরা দলের কোনো
খারাপ কিছু বা দলীয় বা সরকারি দলের কোনো কিছু তাদের চোখে পড়ে না, শুধু মিথ্যা বয়ানটাই ওরা করতে প্রস্তুত। এই সমস্ত মিডিয়া দেশ ও দশের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও নিরাপদ নয়। কেননা বহুতবার দেখা হয়েছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র সাজিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার। মিথ্যা বয়ান দিয়ে বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানকে ক্ষুণ্ণ করা হয়েছে। এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে প্রকৃত রাজাকার। প্রকৃত দেশদ্রোহী হচ্ছে ওই সমস্ত রাজনৈতিক দল, ওই সমস্ত মিডিয়া যারা বাংলাদেশকে মিডিয়ার মাধ্যমে বহির্বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ এরকম একটা জঙ্গি রাষ্ট্র, এরকম একটা এই রাষ্ট্র সেই রাষ্ট্র। মিথ্যা বয়ান তৈরি করে যারা, তারাই বাংলাদেশের নব্য রাজাকার। এবং সভ্য জগতের সভ্য মানুষ এই সমস্ত প্রতীকী রাজাকারের ভূমিকায় অবতীর্ণ, সেটা বলাই যায়। প্রশ্ন হচ্ছে, মিডিয়া কি জনগণের চোখ নাকি রাজনৈতিক স্ক্রিপ্ট পড়া মাইক্রোফোন? সবচেয়ে হাস্যকর বিষয় হলো, নিজেদের গণতন্ত্র রক্ষা করার দাবি করে তারা নিজেদের দলের ভেতরেই গণতন্ত্র নেই। একই পরিবার, একই মুখ, একই বলয়ে বছরের পর বছর নেতৃত্ব থাকে। তাহলে তারা জনগণ কি শিখবে? নিজেদের ঘরে গণতন্ত্র না রেখে রাষ্ট্রকে গণতন্ত্রের ভাষণ দেওয়া কি ভণ্ডামি না? এটা কি রাজনৈতিক অভিনয় নয়? আরও সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোনো রাষ্ট্রের প্রতি কেন রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে? কেন নিয়োগ মেধার চেয়ে আনুগত্য গুরুত্বপূর্ণ হয়ে যায়? কেন বিরোধী মতকে সহজেই রাষ্ট্রদ্রোহী ট্যাগ দেওয়া হয়? কেন জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো জনগণের জবাবদিহিতার বাইরে চলে যায়? বাংলাদেশের মানুষ এত বুঝতে শিখেছে শুধু নির্বাচন মানেই কি গণতন্ত্র না? যদি সংবিধান জনগণের পূর্ণ ক্ষমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়, যদি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকে, যদি প্রশাসন দলীয় হয়, যদি মিডিয়া প্রভাবিত হয়, যদি জনগণের মতামতকে ভয় করা হয়, তাহলে সেটা জনগণের শাসন নয়, বরং নিয়ন্ত্রণ ক্ষমতার এক স্বৈরাচারী ব্যবস্থা কাঠামো। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই কাঠামো চলতে থাকলে রাষ্ট্র আরও বেশি আমলাতান্ত্রিক হবে, রাজনৈতিক সিন্ডিকেট, গোপন সমঝোতা আরও নির্ভরশীল হয়ে পড়বে। তখন জনগণের শুধু স্লোগানে থাকবে, বাস্তবে থাকবে না। স্বাধীনতা চেতনা কথা বলা হবে, কিন্তু স্বাধীনতা যে নাগরিকের যে ক্ষমতা, নাগরিকের অধিকার, সেটাকেই দুর্বল করে দেবে। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, রাষ্ট্র কি সত্যিই জনগণের হাতে যাবে, নাকি জনগণ নামে চিরকাল কিছু রাজনৈতিক গোষ্ঠী প্রশাসনিক নেটওয়ার্কের দ্বারা প্রভাবিত বলয়ে যৌথ নিয়ন্ত্রণে চলবে? গণতন্ত্র কি শুধু ভোটের দিন, নাকি প্রতিদিনের জবাবদিহিতা? সংবিধান কি জনগণের অধিকার রক্ষার দলিল, নাকি ক্ষমতা রক্ষার নিরাপত্তা বলয় রাজনৈতিক দলগুলির? এই প্রশ্নগুলি উত্তর একদিন না একদিন বাংলাদেশ মানুষ দেবে, কারণ এই দেশ বারবার প্রমাণ করেছে, যখন মানুষ জেগে ওঠে তখন সবচেয়ে শক্তিশালী ক্ষমতা কাঠামোয় কেঁপে ওঠে। তাই সকলেই গণভোট অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এবং শুধু জুলাই সনদ বাস্তবায়ন না, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা সকলেই একতাবদ্ধ হয়ে থাকবেন। সকলেই, কেননা আপনার অধিকারই এই সমস্ত নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের মধ্যেই নিহিত রয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। ইনকিলাব জিন্দাবাদ।